তাহলে বলো, কি খবর সবার? পড়াশোনা কেমন চলছে? অনুপম, তানজিৎ, সব ঠিকঠাক? হ্যাঁ স্যার, পড়াশোনা খারাপ নয়, ভালোই চলছে। একদম কাঁপিয়ে দিতে হবে, বুঝতে পারলে তো? কোনো হ্যাঁ, কথা হবে অবশ্যই। না। মোটামুটি চলছে স্যার পড়াশোনা। না, ভালো দেখো, বলতে ব্যাপারটা হচ্ছে, তোমরা জানোই, মানে আমাদের নেচার বলো বা প্রত্যেকটা জায়গাতে যে রুলস চলে সেটা হচ্ছে যে মিডিওকারের কোনো স্থান নেই, মানে মোটামুটির কোনো স্থান নেই। দেখো, সবচেয়ে যারা মানে বর্তমানে দুর্বল যদি বলো, ঠিক আছে, দুর্বল বলতে ইন দ্য সেন্স, মানে বেশি, মানে পিছছে, তারা কারা বলো তো? মিডল ক্লাস বা যারা মধ্যম বর্গ। প্রত্যেকটা জায়গাতে দেখো, এক হচ্ছে যারা খুব ভালো পড়াশোনায় প্রথম দিকে র্যাঙ্কার ছিল, তারা কি করেছে, তারা একদম পুরো আইআইটি ফাইআইটিতে পড়ে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় কাজ করছে, তাই না? আর যারা একদম শেষের বেঞ্চিতে বসতো, মানে ওরা মার মার খেত ক্লাসে, পড়াশোনা করতো না, মেয়েবাজি করতো, তারপরে যত রকম সিগারেট খেত, বিড়ি খেত, যত রকমের ফালতু কাজ ওই শেষ বেঞ্চার গুলো করতো। ওরা দেখো বর্তমানে স্করপিওতে ঘুরছে এবং পাটিবাজি করছে, নেতাবাজি করছে, তাই না? আর এক হয়ে গেছো তুমি, যে না পাটিবাজি করতে পারছে আর না করতে পারছে না সেই জায়গাতে পৌঁছতে পারছে। তার মানে আমি বলতে চাইছি, হলে তুমি ডন হয়ে যাও, একদম পুরো পড়াশোনাতে ডন তুখার। আর না হলে থাক, নিজেকে বোকা বানিয়ে লাভ নেই, আমি অন্য কিছু করি। আর আমাদের কাছে সংকট একটাই, কি বলতো, যে আমাদের স্কোর, ম্যাক্সিমামের স্কোর কেমন হয় বলতো, যে হয়তো 70 কাট অফ, তো হয়তো 65 পেলাম বা 68 পেলাম। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কাট অফের কথা চিন্তা করে না, তারা 70 কাট অফ, ও ঠিক আছে, 85 করে এসছে। আর যারা পাবে না তারা তো নর্মালি পাবে না, ওরা ওই 20-30 পাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মিডিওকারদের এই সমস্যা, ওই জন্য তনজিৎ চেষ্টা করো মিডিওকার নয়, তোমার কাছে যা ব্রেন পাওয়ার আছে, ইউ কান্ট ইমাজিন তুমি কি করতে পারো। তুমি জানো না যে তোমার ব্রেনের কত পাওয়ার আছে। প্রচুর পাওয়ার, প্রচুর, মানে আমি সিরিয়াসলি, আমি যখন থেকে উপলব্ধি করেছি, আমার তো মনে হয় যে না, মানে আমাদের যেটা সবচেয়ে বড় অ্যাসেট ভগবান দিয়েছে, সেটা হলো আমাদের ব্রেনের পাওয়ার। আর এই ব্রেনের পাওয়ারটাকে যদি তুমি কাজে লাগাতে পারো সঠিকভাবে, এবং তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি অনেক বড় জায়গায় যেতে পারবে। আমি বলছি না যে তুমি চাকরির ক্ষেত্রে, কারণ কোন একটা পার্টিকুলার, মানে তুমি জীবনে সাকসেসফুল হলে কি হলে না, সেটা কিন্তু একটা চাকরির উপর নির্ভর করে না মোটেও। তুমি ধরো ডাব্লিউবিসিএস অফিসার হলে, ধরলাম ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার পরে তুমি ঘুষ নিতে গিয়ে ধরা পড়লে, দিয়ে জেলে পড়ছো, এটা কি সাকসেসফুল? কারণ তুমি তো ডাব্লিউবিসিএস অফিসার হলে। নিশ্চয় নয়। এবারে তুমি ধরো কিছু হতে পারলে না, জীবনের শেষে গিয়ে দেখা গেল যে তুমি হয়তো কোনো একটা টাইমে শেয়ার মার্কেটে কয়েকটা শেয়ার কিনেছিলে, এবার হঠাৎ করে দেখছো যে তোমার সেই শেয়ার মার্কেটের টাকা ডবল হয়ে গেছে, মানে 5 ডবল 6 ডবল হয়ে গেছে। তখন তুমি কি হলে, একদম বড় লোক হয়ে গেলে। বা হয়তো তোমার রাস্তার ধারে কোথাও একটা জায়গা কিনেছিল, হঠাৎ করে একদিন সেই জায়গার ভ্যালুয়েশনটা 10 গুণ 100 গুণ বেড়ে গেল, তুমি হঠাৎ করে বড় লোক হয়ে গেলে। তাহলে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে কখনোই পার্টিকুলার কোন একটা জিনিস নিয়ে জীবনের ক্যালকুলেশন করবে না। কেমন? ধরলাম যে তনজিৎ হয়তো ম্যাথসে খারাপ, আমি ধরে নিচ্ছি, কিন্তু দেখা গেল সে একদম পুরো ফিট, তার মানে বডি আছে, জিম করা বডি, একদম পুরো একদম সিক্স প্যাকস আছে তনজিতের। তো তার মানে সে হয়তো ম্যাথসে খারাপ বা হয়তো ক্র্যাক করতে পারছে না, কিন্তু তার একটা বড় অ্যাসেট হচ্ছে তার শরীর, সে সুস্থ আছে। আরেকজন হয়তো এক্স ওয়াই জি কোন একজন স্টুডেন্ট আছে, যার হয়তো সিক্স প্যাক নেই, ঠিক আছে, সে হয়তো পড়াশোনায় খুব ভালো, যে পরীক্ষায় দেয় ক্র্যাক করে নেই, কিন্তু দেখা গেল সে এতটাই মোটা, তার শারীরিকভাবে এতটাই অসুস্থ যে ঠিকভাবে ঘুমোতে পারে না, খেতে পারে না,
যখন ঘুমোতে যায় তখন ভুঁড়িটাকে একটু প্লেসিং করে দিয়ে ঘুমোতে হয়। বুঝতে পারলে তো? তো তার মানে তুমি এই যে একটা দিন অতিবাহিত করছো, বা হয়তো তুমি এই যে তোমার জীবনটাকে উপভোগ করছো বা কাটাচ্ছো, এটা তো একটা পার্টিকুলার জিনিসের জন্য তো কখনোই বিচার্য হতে পারে না, না? কারণ জীবনটা অনেক কটা ইভেন্টের উপরে দাঁড়িয়ে। একটা ছেলে আইএএস অফিসার, গাড়ি আছে সরকারি, সরকারি বাংলো আছে, মোটা অঙ্কের টাকা পায়, ইজ্জত আছে, সব আছে, কিন্তু তার বউটা হয়ে গেছে জ্বালানি। সে তার মানে তার বউ তাকে চির মানে সারাক্ষণ কি করছে, আহ মানে ডিপ্রেশনে রাখছে। তাহলে তুমি কি বলো, সেই লাইফটা কি দরকার? সে তো আইএস অফিসার, তার মানে শান্তিটা নেই। তুমি যে জন্য তুমি এত কিছু করছো সেই জিনিসটাই নেই। অথচ হয়তো একজন রিক্সাওয়ালা দিনে হয়তো 500 টাকা কামাই, সে বিন্দাস বাড়িতে ছেলে মেয়েদের সাথে বসে একদম একসাথে বসে গল্প করতে করতে খাই। কত সুন্দর না? সেই জন্য কখনো জীবনটাকে ওই পার্টিকুলার করে একটা জিনিসে আটকে দেবে না। বুঝতে পারলে তো? তো এইভাবে আমরা করব, মানে আমাদের জীবনটাকে দেখবো, আমাদের দর্শন জীবনের। ওই জন্য তনজিৎ, একটু চেষ্টা করো পড়ার গতিটাকে বাড়ানো। এখন তো স্বাভাবিক একটুখানি ইয়ে লাগবে, যে মানে সামনে আবার পুজো আছে, মহালয়া হয়ে গেল, তারপরে আবার মানে অনেক রকম ব্যাপার আছে, তাই না? কি অনুপম, তনজিৎ? না স্যার, ব্যাপার ওরকম কিছু নয় পড়ার ইয়েটা actually, কিন্তু যে গতিটা অ্যাকচুয়ালি চাইছি পড়তে, যে জায়গাটা কনসেন্ট্রেট করতে চাইছি সেই জায়গাটা কনসেন্ট্রেট হচ্ছে না। কিছু কিছু সময় মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আছে। তাছাড়া এক্সেস কোনো ব্যাপার নেই। এমনি আমি আদার্সের থেকে অনেক কম সময় পাই, কারণ আমি একটা প্রাইভেটে কাজ করি। একটা জায়গায় আমার কাজ করে, সেই জায়গাটাতে আমি বাড়ি ফিরে এসে অতটাই আমাকে পরিশ্রম করতে হবে যতটা আদার্স ছেলেরা আমার জায়গায় করছে। কারণ আমি যখন কাজ করছি, যখন পড়ছি না, তখন হয়তো যারা প্রিপারেশন নিচ্ছে আমার জায়গায়, যারা আমার কম্পিউটার, তারা সেই সময় পড়ছে। তো সেই জায়গাটা কমপ্লিট করার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়ার দরকার, মাইন্ড সেট আপ নিয়ে, সেটা কিছুটা কিছুটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে আমার। এই ব্যাপারগুলো থাকছে আর কি। তাছাড়া কোনো এইসব ব্যাপার নেই যে পুজো আছে পড়ে পড়বো না। আমার সপ্তমীর দিন পরীক্ষা পড়েছে, এটা নেই তো, সেগুলো কোনো আমার ফ্যাক্টর নেই আমার কাছে। না, খুব ভালো। অ্যাকচুয়ালি জানো তো, তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের হয়তো বলেছিলাম, তনজিৎ তুমি যখন বললে যে কাজের ক্ষেত্রে তোমার কিন্তু একটা জিনিস ভালো দেখবে, যে তোমার কিন্তু তোমাকে কোন জিনিসটা এগিয়ে দিবে জানো তো, তোমার ভেতরের যে খিদেটা। তুমি তুমি কিন্তু আনএমপ্লয়েড নয়, তুমি হচ্ছে এমপ্লয়েড অবশ্যই। তুমি কামাচ্ছো, ঠিক আছে, নিজের শখগুলো পূরণ করছো। তারপরে তুমি চাইছো যে একটা সরকারি চাকরি, যেটা তোমাকে একটা ভালো ফিল করাবে, গুড ফিল করাবে। তার জন্য মানে সরকার মানে কি তোমার একটা স্বপ্ন আছে, তাই না? এবারে তুমি সেটাকে তুমি দেখো, কোথাও না কোথাও তুমি পারছো করতে, কারণ তুমি ঠিক সেই অর্জুনের মতো হয়ে গেছো, সেই একদম মাছের চোখের প্রতি তোমার নজর আছে, আশেপাশে কি হলো না হলো। এই যে তুমি বলে সপ্তমীর দিন স্যার পরীক্ষা আছে, তো মানে অ্যাকচুয়ালি কি বলতো, তুমি যত বড় হবে তখন মানে মনে হচ্ছে না ছোটবেলাতে পুজোটা পুজো বা ঈদ পুজো বা উৎসব গুলো আমাদের কাছে বেশি প্রায়োরিটি জায়গা পেতো, কিন্তু এখন মনে হচ্ছে যে কোথাও না কোথাও যে সপ্তমী অষ্টমী কি আছে, ঘরে বসে থাকতেই মনে হচ্ছে ভালো লাগছে, ফোনে দেখছি, রিলস ঘাটছি, এই জিনিসটা মানে মানে অনেকটাই ভালো ফিল করা এরকম মনে হয়, তাই না? আর তাছাড়া ধরো, যত বড় হচ্ছ, অভিজ্ঞতা বাড়ছে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তুমি দেখছো যে বিভিন্ন চেনা মুখগুলো কিভাবে অচেনা হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু ব্যাপার থাকে। তো এই যে ধরো তুমি পড়ছো, তো মানে এসে তোমার কাজের জায়গাটা থেকে এসে এই যে রাত্রিবেলায় অন্ধকারে জেগে সবাই যখন ঘুমিয়ে, সবাই যখন ফোনে তাদের বান্ধবীর সাথে কথা বলছে, সেই টাইমটাতে তুমি পড়ছো, এতে একটা জিনিস কি বলতো, তোমার ওই 2 ঘন্টা, আর ওদের যারা কাজ করছে না ওদের হয়তো সেই 4 ঘন্টা বা 5 ঘন্টাটা এক সমান, কারণ তুমি যে টাইমটাতে পাচ্ছ সেই টাইমটা দেখবে একখানি খেয়াল করে, যে তুমি তোমার সর্বোচ্চ লেভেলটা দেওয়ার চেষ্টা করো কিন্তু, তাই না? তোমরা দেখো পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই পারবে, কারণ নিজের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি করতে পারবে, তাহলে পারবে।
জানো তো নরেন্দ্র মোদী আজকে প্রাইম মিনিস্টার কেন? তুমি দেখবে 2014 আগে নরেন্দ্র মোদী যখন ভাষণ দিতেন, উনার ভাষণগুলো দেখবে উনি এমন ভাবে ভাষণ দিতেন যেন মনে হচ্ছে যে উনি প্রাইম মিনিস্টার হয়ে গেছেন অলরেডি, তারপরে ভাষণ দিচ্ছেন, দেশবাসীকে স্বপ্ন দিচ্ছেন। তিনি এখন বর্তমানে ফেল্ড বা কি করাপশন হচ্ছে না হচ্ছে, কিভাবে দেশকে চালাচ্ছেন না চালাচ্ছেন সেটা আলাদা জায়গা, কিন্তু তার মধ্যে যে একটা কনফিডেন্স যে তিনি হয়ে গেছেন অলরেডি, এই কনফিডেন্সটা যখন আনতে পারবে তখন দেখবে হয়ে গেছে। তুমি যখন একটা প্রেসি লিখছো তখন তুমি ভাববে যে এই প্রেসিটা আমি পরীক্ষার খাতায় লিখছি এবং আশা করছি আমি ঠিক লিখছি, এখানে 15-র মধ্যে আমি অন্তত পক্ষে 10+ পাবই, ইজিলি, কেউ আটকাতে পারবে না। তখন দেখবে যে তোমার সেই অর্জুনের সেই মাছের চোখের দিকে তাকানোর মতো হয়ে যাবে, তোমার তখন ফুল মন, তোমার দেহ, তোমার আত্মা সমস্ত কিছু সেই শেখার প্রতি চলে আসবে। বুঝতে পারলে? আর এই কাজটাই আমাদের করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। এবারে তোমরা আমাকে বলো, আমি সামনে যাব, যে তনজিৎ, অনুপম পরপর বলো যে তোমাদের পার্টিকুলার কোন একটা জায়গাতে কি সমস্যা আছে, যে স্যার আমার এই জায়গাতে সমস্যা আছে বা এই জিনিসগুলো বাকি আছে আমাদের বলে দিন, বা এটা বুঝতে পারছি না একটুখানি কোন একটা কনসেপ্ট বা কিছু যদি থাকে তাহলে আমাকে বলো, আমার তাহলে সুবিধা হবে। স্যার আমার বলছিলাম যে এর আগের দিন সেই লিখতে বলছিলেন আপনি আর কি, এআই নিয়ে একটা লিখতে বলছিলেন যতখানি পারবো আর হুম কি, হুম হুম বা যে কোনো জিনিস নিয়ে যদি দেখি তাতে সেটা রিপোর্টই হোক বা এসে বা যে কোনো রাইটিংই হোক না কেন, তো ইন্ট্রোডাকশনটা যখন লিখবো আর কি, তখন কি মানে ওই জিনিসটা যেমন ধরুন এআইটাই যদি আমি ধরি, তাহলে এআইটার কি নেগেটিভ দিকটাও তখন দেওয়া যাবে, না ওটা আবার অন্য প্যারাতে বডিতে দেবো আর কি সেটা? খুব ভালো প্রশ্ন। দেখো মানে তোমরা বাকিদের থেকে আলাদা কেন, কারণ ধরো তোমরা শিখছো এবং একটা লেখার ধরন আছে, মানে আমি তো লেখালেখি করি, তোমরা যদি আমাদের ওয়েবসাইট দেখো তাহলে দেখবে আমি প্রায় লিখি। আজকেও ধর একটা টেকনোলজিক্যাল ডিস্ট্রাকশন বা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বলে একটা শব্দ, সেটা নিয়ে আমি লেখালেখি করেছি। তো দেখো মানে তুমি এই যে এআই লেখাটা তুমি বললে, আমাদের যে ভূমিকাটা হবে সেখানে কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না ইন দ্য সেন্স, এআই শব্দটা যদি না আনতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা, তাহলে তো আরো ভালো। ধরো দুটো মোরাললেস কতটা শব্দের মধ্যে লিখতে হতে পারে, 200টা শব্দের মধ্যে কম্পোজিশন লিখতে হবে একটা, তাই না? এবারে 50টা শব্দের মধ্যে লেখার সময় তুমি এই যে এআইটা তুমি দিবেই না সেখানে, সেখানে তুমি তার ভালো খারাপ দিকটা তুলেই ধরবে না। মানে সূচনা মানেটা কি বলতো, বা ইন্ট্রোডাকশন মানেটা, ইন্ট্রোডাকশন মানেটা হচ্ছে যে তুমি কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে তুমি জাস্ট শুরুটা করলে, মানে তাকে পরিচয় করালে। তুমি যখন ধরো আমাকে ধরো পরিচয় করাবে কারো সামনে, ধরো রেজা স্যার, তখন তুমি কি বলবে, যে বাংলা আর ইংরেজি ডেসক্রিপটিভ জগতে একজন টিচার রয়েছেন, তিনি যে কোনো জিনিসকে খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেন এবং তিনি সেই সমস্ত জিনিসগুলোই পড়ানোর চেষ্টা করেন যেগুলো পরীক্ষায় আসে এবং ছাত্রছাত্রীদের সমস্যার মূল কারণ। পশ্চিমবঙ্গে এর আগেও অনেক শিক্ষক পড়িয়েছেন, কিন্তু রেজা স্যারের পড়ানোর যে টেকনিক সেটা সম্পূর্ণ মডার্ন টাইপের, এবং তিনি ছাত্রছাত্রীদের সাথে ঠিক গুলে যান, এমন ভাবে গুলে যান যাতে করে ছাত্রছাত্রীরা নিজের সাথে কানেক্ট করতে পারে। তাহলে কি হলো এখানে, আমি পুরোটাই রেজা স্যারের সম্পর্কে কিন্তু বলিনি, আমি কি করলাম, রেজা স্যার ইন্ট্রোডাকশন দিলাম যে এমন একজন টিচার যিনি, আস্তে 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 ঢুকলাম, তাই না, মানে ইন্ট্রো দিলাম এবং শেষে বললাম। এবারে মিডিলে যখন প্যারাগ্রাফ থাকবে তখন তুমি কি করবে, প্যারাগ্রাফে আস্তে আস্তে ধরো তুমি তারপরে তার, রেজা স্যারের কিভাবে পড়ান, সপ্তাহে কটা কাজ দেন, সপ্তাহে কিভাবে পড়ান, কিভাবে পড়ার টেকনিক গুলো কি কি,
তোমার যদি মনে হয় যে না এই জিনিসগুলো ওনার খারাপ, সেগুলো তুমি তুলে ধরবে, পজিটিভ দিকগুলো তুলে ধরবে। খারাপ দিকগুলো যেগুলো মনে হয়েছে তোমার খারাপ, সেগুলো সম্পর্কে তুমি কি করলে যে না এই জিনিসগুলো মনে হয় যে যদি তিনি চেঞ্জ করেন তাহলে পড়ানোটা আরো ভালো হবে। তারপর উপসংহার। উপসংহারে কি দেবে? উপসংহারে একটা পজিটিভ ভিউ যে না, শিক্ষায় আমাদের মেন, শিক্ষায় আমাদের বাঁচিয়ে রাখে। তবে শুধুমাত্র পাঠ্যপুস্তকের যে শব্দ তার মধ্যেই সীমাবদ্ধ থাকলেই হবে না। শিক্ষা মানে হচ্ছে আমাদের যে আত্মা, তার মধ্যে যে ডিসব্যালেন্সড হয়ে আছে তাকে অর্গানাইজ করা। আমাদের যে মন, আমাদের যে সমাজ, আমাদের চিন্তা ভাবনা, সেটাকে উন্নততর করার একটা প্রয়াস যিনি করেন তিনিই হচ্ছেন একটা প্রকৃত শিক্ষক। তারপর তুমি বলে দিলে তারপরে যে তিনি এভাবেই পড়ান, এরকম ভাবে। তো আমি কি বলতে চাইলে, ইন্ট্রোডাকশন যে কোনো হবে, তুমি সেই সম্পর্কে জাস্ট একটু বলবে, পরিচয় করাবে, পাঠককুলের সাথে পরিচয় করালে যে ব্যাপারটা কি। অনুপম, বুঝতে পারলে? দেখো তো আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, মানে ধরুন আমি যদি এআইটা নিয়ে যদি ভাবি আর কি, মানে এআই জিনিসটা কি প্রথমে আর কি, ওই জিনিসটা প্রথম বলতে হবে। আহ, কিন্তু স্যার মানে ইন্ট্রোডাকশনে কিছু তো মানে ওর ভালো দিক তখন ফুটে আসবে, নাহলে তো ইন্ট্রোডাকশনটা খুব ছোট হয়ে যাবে। কেন? মানে আহ, মানে এআইটা নিয়ে আপনি যদি আর একটু বলে দেন ইন্ট্রোডাকশনটা শুরু কেবল আর কি, তাহলে আর একটু ভালো বুঝতে পারো। আহ, দেখো, যখন সূচনা করবে কোনো কিছু, তো তখন তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে সূচনা করতে পারো, সে যে কোনো টপিক দিয়ে। ধরো তুমি সাহিত্যের স্টুডেন্ট, তোমার মনে হলো যে আমি রবীন্দ্রনাথ বা মাইকেল মধুসূদন দত্তের মতো তাদের যে চিন্তা ভাবনা, একটা পল্লীগ্রাম, তারপর হচ্ছে সমাজ ব্যবস্থা, সেগুলো দিয়ে শুরু করব। ইউ ক্যান শুরু করতে পারো এআই কে। তুমি ভাবলে যে না স্যার, আমি তো আইআইটি থেকে পড়েছি, আমি একজন টেকনোলজি বেসড ইন্ট্রোডাকশন দিতে চাই এআই কে দিয়ে, সেটা করতে পারো। এবার তনজিৎ বললো স্যার আমি তো হিস্ট্রি নিয়ে পড়েছি, আমি চাই যে আমার ইন্ট্রোডাকশনটা হিস্ট্রি বেস হোক, মানে এরকম ধরনের যে মানে অতীত কাল থেকে একটা সুরে আসছে সেরকম ব্যাপার একটা। এবার মানিক বলছে যে না স্যার, মানে আমি তো একটু সোসিওলজি বা হয়তো জিওগ্রাফি ঘেঁষা, হ্যাঁ, তো আমি ওই ধরনের দিতে চাই। বা হয়তো এক্স ওয়াই জেড কেউ একটা বললো যে না স্যার, আমি মানে এই যে বর্তমান যে জিনিসগুলো চলছে, বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেটা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে, এবারে আমি তোমাদের কাজ দিচ্ছি, দেখো তোমাদের আগের দিন করনি এআই দিয়ে, এখন তোমাদের আমি কটা 27 বাজছে তো, আমি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের মধ্যে তোমরা এটাকে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইন্ট্রোডাকশনটা নিজের মতো করে করো, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি তিনজনের কাছেই শুনবো, তারপরে তোমাদের শিখিয়ে দেবো এবং দেখিয়ে দেবো প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, 3 মিনিট সময় দিলাম, খাতাতে লেখো তোমরা একটুখানি ভেবে, তারপরে আশা করছি পেরে যাবে। তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। ক্লিয়ার?
দেখো হয়েছে তোমাদের, লিখলে তনুজিৎ? 4-5 লাইন মতো লিখতে পেরেছি। হ্যাঁ বলো, অবশ্যই বলো। এআই এর পুরো কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে ব্যবহার করে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে যে কোনো বিষয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞান আমাদের কাছে যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপ। কিছু এআই কে ইউজ করে মানুষ যেমন সম্ভবও করতে পারে, ঠিক তেমনি এর দুর্ব্যবহারও করতে পারে। আর কিছু লিখতে পারিনি স্যার। একই কথা হয়ে গেল না শেষে দুটো লাইন? কোন দুটো? শেষের যে দুটো লাইন মানে একই কথা, মানে মানে ঘুরিয়ে বলা হয়ে গেল না? ওই বিজ্ঞানের অভিশাপের জায়গাটা আর এই হ্যাঁ হ্যাঁ কথাটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাও বলতে পারেন, একই কথা হয়ে গেল। উম, যাক, যাক, ওয়েল ট্রাইড। আই এম ভেরি হ্যাপি টু হ্যাপি ফর ইয়োর ট্রায়াল। তারপরে এবারে অনুপম, বলো। আহ, একদা এক সময় এমন একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষরা এমনকি ভালোভাবে তাদের নিজেদের খেয়াল করতে পারতো না, বা নিজেদের রক্ষা করার ভালো করে তাদের আহ, পরিস্থিতি ভালো নিজেকে ভালো করে খেয়াল রাখতে পারতো না। কিন্তু তারপর একটা দীর্ঘ বিবর্তনের পর আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি যেখানে যেখানে ওই প্রাচীন যুগ থেকে মানে ওই সময়ের সাপেক্ষে যদি এই জিনিসটা ভাবি, সেটা আমাদের কল্পনাতীত মনে হয় আর কি। কারণ আহ, এমন একটা উম, প্রযুক্তির এমন একটা বুদ্ধিমত্তা আমরা এসে পৌঁছেছি যেখানে এমনকি জটিল সমস্যাগুলো, যেগুলো মানুষ সহজে সমাধান করতে পারে না, সেইগুলো এই প্রযুক্তির বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা সহজেই ক- করে ফেলতে পারছি। আহ, এই প্রযুক্তি এমন এখন সাধারণ মানুষের সাধারণ জীবন থেকে শুরু করে কর্পোরেট জীবনেও এর এর বহুল ব্যবহৃত হচ্ছে। বহুল ব্যবহার যেন এক প্রকার জাদুর ন্যায়। উম, এমনকি এটা আমাদের এমন কিছু এমার্জেন্সি বাংলাটা কি স্যার? এমার্জেন্সির জরুরি বাংলা অবস্থা হচ্ছে বলে। তোমার হ্যাঁ, জরুরি জরুরি অবস্থা। অবস্থা। জরুরি অবস্থা। কি? জরুরি মানে জরুরি অবস্থাকে বলে। হ্যাঁ, জরুরি অবস্থা। হ্যাঁ, এটা এমনকি আমাদের জরুরি পরিস্থিতিতেও আমাদেরকে মানুষের কোনো রকম যুক্ত ছাড়াই আমাদেরকে সাহায্য করতে পারছে। মানে এরকমই মানে লিখেছি, কিন্তু সেই এআই এর সেই সুবিধাটা চলে আসছে, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম আর কি আপনাকে। যাক, তবু ভালো চেষ্টা করেছো। এবার আমার কথা শুনো তাহলে, ঠিক আছে? দেখো, তুমি ভাবলে যে আমি একটু শুরু করব কিভাবে এআইটাকে, দেখো কিভাবে শুরু করছি এআইটার সূচনা, তাহলে বুঝতে পারবে। তুমি ভাবলে যে আমি সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে বলবো, মানে একজন সাহিত্যিক যেভাবে বলে, ঠিক আছে? কি বললে? যে মানুষের কল্পনার ডানায় ভর করে যুগে যুগে সৃষ্টি হয়েছে নতুন জগৎ, তাই না? বিভিন্ন সিভিলাইজেশন হয়েছে মানুষের ডানায় ভর করেই তো, তাই না? কোনোদিন কবির কলমে, কোনোদিন শিল্পীর বর্ণনায় সেই অজানা শক্তির ছবি ধরা দিয়েছে, যা মানুষের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। এই অদৃশ্য স্রষ্টার মতো এক শক্তি এই অদৃষ্ট স্রষ্টার মতো এই শক্তি আজ আমাদের জীবন ও চিন্তায় এক অমোঘ পরিস্থিতি নিয়ে দাঁড়িয়ে আছে।
এটা হচ্ছে সাহিত্যের ভাষায় আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এই যে ব্যাপারটা সেটাকে আমি তুলে ধরলাম। তুমি বলে স্যার এখানে তো তোমাকে কি বলেছি প্রথমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাই আসবে না, কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দিন দিন পরিবর্তন হচ্ছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে আমাদের মানে পরিবর্তন সমাজে, তুমি দেখবে এখানে কি বলেছি আমি, কবির কলমে। কবির কলম কেমন, তুমি দেখবে বিভিন্ন যে ফিকশন লেখেন যে সমস্ত কবিরা বা লেখকরা, যেমন হ্যারি পটার যিনি লিখেছেন, দেখো হ্যারি পটারের জিনিসগুলো মনে হচ্ছে না যে আজকে হয়তো বা সত্যি হতে পারে। বা তুমি এটা ভাবো যিনি আয়রন ম্যান, তারপরে বিভিন্ন যে আয়রন ম্যানের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারগুলো, সেগুলো তো এখন, তখন মনে হচ্ছিল কল্পনা, কিন্তু এখন তো সত্যি হচ্ছে, তাই না? তো এই যে জিনিসগুলো কোথাও না কোথাও মনে হচ্ছে না যে তাদের কল্পনা আজকে সত্যি হচ্ছে। তাহলে এই যে শিল্পীর যে কল্পনা সেগুলো আস্তে আস্তে ধরা দিচ্ছে। এবার তুমি বললে যে স্যার আমি এবারে হিস্টোরিক্যাল ওয়েতে শুরু করতে চাইছি, মানে আমার হিস্ট্রির ছোঁয়া থাকবে। তাহলে হিস্ট্রিক্যাল ওয়েতে যদি তুমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু করতে চাও তাহলে কি বলবে? মানব সভ্যতার ইতিহাস হলো উদ্ভাবন ও অভিযাত্রার এক অটুট ধারাবাহিকতা। তাই তো ধীরে ধীরে টেকনোলজির উদ্ভাবন হয়েছে এবং তার অভিযাত্রা মানে একটা একটা মানে একটা প্রসেসে এগিয়েছে, তাই না? প্রথমে কি ছিল, কম্পিউটার ছিল না, তারপরে কি হলো, কম্পিউটার এলো। কম্পিউটার আসার পরে তারপরে যখন আবার ফোন এলো তখন কম্পিউটার ক্যামেরা যা ছিল সব চলে গেল। তাহলে এই যে উদ্ভাবন হচ্ছে এবং অভিযাত্রা হচ্ছে, এখন আবার মানে কি বলবো, অগমেন্টেড রিয়েলিটি গ্লাস আসছে, চোখের মধ্যেই চশমার মধ্যেই সমস্ত কিছু কাজ হয়ে যাবে, তোমার ফোনও লাগবে না। তাহলে এই যে মানব সভ্যতার ইতিহাস হলো উদ্ভাবন ও অভিযাত্রার এক অটুট ধারাবাহিকতা। আগুন আবিষ্কার থেকে মুদ্রণ যন্ত্র, বিদ্যুৎ থেকে শিল্প বিপ্লব, প্রতিটি যুগ মানুষকে এগিয়ে দিয়েছে এক অন্য উচ্চতায়। আজ আবার মানব জাতি দাঁড়িয়ে আছে এমন এক সন্ধিক্ষণে যেখানে নতুন উদ্ভাবন আমাদের কাজ, চিন্তা ও সমাজকে সম্পূর্ণ রূপে মানে নতুন রূপে রূপান্তরিত করছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখতে পাচ্ছ? কেমন লাগলো বলো এবার তোমাদের, তোমরা দুজন আছো, কেমন লাগলো এটা? স্যার খুব ভালো লাগলো, বুঝতে পেরেছি। মানে ইন্ট্রোডাকশনটা মানে সূচনাটা করতে হবে, মানে একটা জিনিস টেনে আনতে হবে ওই জিনিসটাকে আর কি। ওইটা মানে ওইটা সুবিধা অসুবিধা বা ওইসব কি জিনিসটা ওইটা উল্লেখ করা চলবে না এর মধ্যে। মানে জিনিসটাকে সূচনা করতে হবে, মানে মোটামুটি একটা বুঝতে পারলাম স্যার। তাহলে এটা হচ্ছে লেখনী শৈলী, বুঝতে পারলে তো? মানে তুমি একটা লেখা, মানে যারা পত্রিকায় লিখে দেখবে ওরা সরাসরি বিষয়টাকে লিখে না, তারা একটা ভনিতা দেয়, তাই না? যারা ইন্ট্রোডাকশন করছে, ধরো মানে কোন একটা লেকচারার মানে বক্তৃতা দিচ্ছে, তখন বলে মানে ধরো তোমাকে লেকচার দিতে দিয়েছে ধরো নরেন্দ্র মোদী সাহেব, যিনি আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন, উনি কি হয়তো কোন একটা জিএসটি নিয়ে গতকাল না কখনো বলছিলেন আর কি, মানে মানে এতদিন জিএসটিটাও ভালো ছিল 5টা স্ল্যাবে, ঠিক আছে, তখন একদম ঢোল পিটিয়ে বলছিল 10 বছর ধরে জিএসটিটাই ভালো, জিএসটিটাই ভালো, ঠিক আছে। এখন আবার স্ল্যাব গুলো চেঞ্জ করে দিল, ঠিক আছে, মানে তার মানে চেঞ্জ করলো, তার মানে কি, তার মানে খারাপ, গলতি ছিল, 10 বছর ধরে তুমি তাহলে ভুল করেছো। ভুলটাকে স্বীকার না করে আবার বললো যে দেখো আমরা মানুষের রাহাত দিচ্ছি, মানুষকে সুরাহা দিচ্ছি, যাতে ওরা অন্তত পক্ষে মানুষজন মানে হয় আর কি, মানে তাদের জীবনে ভালো আসে। একটা ক্যালকুলেশন হচ্ছে যে প্রতিটা মানুষ কত টাকা করে মাসে, এই যে স্ল্যাবটা হলো এখানে কত টাকা করে মাসে মানে সুবিধা হবে জানো, মাসে মাত্র 125 টাকা করে। তুমি বলো তো 125 টাকা মাস, এই যে জিএসটি যে রিফর্মটা হলো, অ্যাকচুয়ালি কি করেছে দেখো, এরা তো প্রচুর বুদ্ধিমান, বসে রেখেছে আইএস অফিসারদের, আর তোমরা আর আমরা হচ্ছি বোকা। কি করেছে, ধরো একটা মোবাইল ফোনের দাম, মানে মোবাইল ফোনের উপরে আগে ছিল 28% জিএসটি, এবার নতুন স্ল্যাব এলো, নতুন স্ল্যাবে ও কি করলো 18%-এ নিয়ে চলে এলো জিএসটি তে, ঠিক আছে, ব্যাপারটা বোঝো, 28 থেকে নিয়ে এলো 18%। কিন্তু ওর যে পার্টস গুলো আছে না,
সেটা ছিল আগে হয়তো 5%, সেটাকে বাড়িয়ে করে দিল 18%। ঘুরিয়ে ফিরিয়ে দেখবে যে তোমার দামটা একই পড়ছে। বুঝতে পারলে তো? তুমি দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি রেস্টুরেন্টে আগে খেতে যেতে, সেখানে তোমার লাগতো হয়তো 5% ট্যাক্স। সরকার বললো যে না দেখো, খাওয়া দাওয়াতে ট্যাক্স লাগবে না, এখন থেকে খাওয়া দাওয়াতে ট্যাক্স বন্ধ। কিন্তু ধরো তুমি বিরিয়ানি খেতে, এবারে কি করলো, চিকেনের ওপর ট্যাক্স বাড়িয়ে দিল। কেমন? আলুর ওপর ট্যাক্স বাড়িয়ে দিল, দিয়ে যা দাম ছিল তাই। মানে ঘুরিয়ে কান ধরা, আর কিচ্ছুই নয়। বুঝতে পারলে তো? তো মানে যারা বসে আছে তারা তো আর এমনি অত পাগল নয়। এবারে যেমন বলছিল যে খাতা পেন, তারপরে যে সমস্ত স্কুলের আইটেমস, সেগুলোতে ধরো মানে 0% জিএসটি করে দিয়েছে। কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই পেন্সিল, বাচ্চারা যে পেন্সিল ইউজ করে, সেই পেন্সিলের যে আহ, এটা মানে গ্রাফাইট, তার উপর জিএসটি বাড়িয়ে দিয়েছে। আদতে এটা 0, কিন্তু ওই দিকে তোমার জিএসটি বাড়িয়ে ফেলেছে, এটা মানুষকে আর বলছে না। তো বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে তোমরাও ধরো এতে যাবে, প্রশাসনে যাবে, তোমাদেরকেও করতে হবে, তাই তো অনুপম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, মানে ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই সার্কেলের লুপের মতো ব্যাপার হয়ে যাচ্ছে একটা। একদম একদম। অত সহজ বলো তো, মানে আর আমাদের দেশের জনগণ তো বুঝতে পারছো যে আহ পেলেই হয়ে গেল। আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে, বিহারে আবার যারা ইউথ, তাদের আবার 1000 টাকা করে দেবে। মানে ভাবতে পারছো, মাস মানে চাকরি দেবে না, 1000 টাকা করে দেবে মাসে। মানে কি অবস্থা, দেশটা কোথায় গেছে বলো? মানে এর পরেও যদি জনতা ভুল করে তাহলে কিছু করার নেই। আর এসবই হচ্ছে দিদির দেন, আর কিচ্ছু না। দিদি দেখছে যে লক্ষ্মীর ভান্ডার, সবাই দেখছে, মানে অন্যান্য যে পার্টির লোকেরা, যে দিদি এইভাবে জিতে যাচ্ছে, তাহলে আমরাও দিই। দিদিকে দেখে মধ্যপ্রদেশ করলো, জিতে গেল। দিদিকে দেখে মহারাষ্ট্র করলো, জিতে গেল। দিদিকে দেখে ওড়িশা করলো, জিতে গেল। দিদিকে দেখে এবার বিহারে শুরু করেছে, দেখবে নীতিশ আবার জিতে গেছে। তো যাই হোক, আমাদেরকে ভাবতে হবে, কারণ আগামী দিনে মানে আমাদেরই পকেট কাটছে। ঠিক আছে, এটা কি করে হতে পারে বলো একটা দেশে, যে তোমার যখন 5টা স্ল্যাব ছিল তখনও বলছো ভালো, এখন আবার সেটাকে শুধরে নিচ্ছ, দিয়ে বলছো এখনো ভালো। হয় আগেরটা ভুল ছিল, নাহলে এখন একটা ভুল হচ্ছে, কোন একটা ভুল। তো এই হচ্ছে ব্যাপার, অ্যাকচুয়ালি আমাদের জন্য না। সবাই মানে বলে না যে মাইট ইজ রাইট, একটা কথা আছে। মানে যে শক্তি সেই ঠিক, যার ক্ষমতা আছে সেই ঠিক। মানে তোমার ক্ষমতা নেই যে ভুল টুল প্রমাণ করো, জোর যার মুলুক তার, এরকম একটা কথা আছে। তো এবারে মানিক ভাবলো যে স্যার আপনি সাহিত্যের ভাষায় বললেন, ইতিহাসের ভাষায় বললেন, এবার একটু সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাষায় শুরু করি, যেহেতু এআইটা। চলো তাহলে বলি, মন দিয়ে শুনবে। যন্ত্র কেবল মানুষের নির্দেশে কাজ করত। কি বললাম? যখন যন্ত্র কেবল মানুষের নির্দেশে কাজ করত, তখনও কল্পনাও করা যায়নি যে একদিন সেই যন্ত্র চিন্তা শক্তির মতো ক্ষমতা অর্জন করবে। লাইনটা বুঝতে পারছো কত ভালো? যখন যন্ত্র কেবল মানুষের নির্দেশে কাজ করত, তখনও কল্পনাও করা যায়নি যে একদিন সেই যন্ত্র চিন্তা শক্তির মতো ক্ষমতা অর্জন করবে। আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে জন্ম নিয়েছে এমন এক প্রযুক্তি, যা শেখে, বিশ্লেষণ করে এবং কখনো কখনো সিদ্ধান্তও নেয়। মানুষের বুদ্ধি ও যন্ত্রের সংমিশ্রণে এই আবিষ্কার খুলে দিয়েছে ভবিষ্যতের অশেষ সম্ভাবনার দুয়ার। কার সম্পর্কে বললাম অনুপম? ভাল লাগলো? হ্যাঁ স্যার, এটা আরো ভালো লাগলো, ওই দুটো থেকে মানে আরো সুন্দর লাগলো। স্যার, একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, মানে হুম আপনি হুম। এই যে বিভিন্ন দিক থেকে বলছেন, এটা মানে
এই মানে এই ইয়েটা মানে বলতে পারছেন কি করে, সেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি। মানে আমরা তো একটা ইস্যু পাচ্ছি না, কারণ আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলছেন আর কি, মানে এটার জন্য প্রচুর সময় একটা লাগবে না প্রিপারেশন নিতে এরকম? সময় লাগবে। এবার তুমি বলো যে আমি ধরো, হ্যাঁ মানে হিস্ট্রি পড়েছি, ঠিক আছে, তারপরে জিওগ্রাফি পড়েছি, তারপর ধরো সাইকোলজি আমার সাবজেক্ট ছিল, হ্যাঁ আমি সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ। এবারে আমি দীর্ঘদিন ধরে, মানে দেখো, একদিন থেকে তো পড়াচ্ছি না, আমি দীর্ঘদিন ধরে পড়াই, এবং বিভিন্ন রকম ভাবে আমাকে ভাবতে হয় যে কিভাবে উপস্থাপন করলে মানে আহ মানে আরো বেটার করা যায়। আমি জানো তো রিয়েলি আমি একটা মানে সত্য কথা বলি, মানে আমি প্রচুর পড়ি এই কারণে যাতে করে ছাত্র ছাত্রীদের কাছে বাংলা ইংরেজি এই যে ডেসক্রিপটিভ ব্যাপারটা বা লেখালেখির ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। তো এবার নিয়মিত পড়তে হয়। এবারে তুমি বলে স্যার মানে এইভাবে কি করে, এবারে দেখো ব্যাপার হচ্ছে তোমাকে কোনো, তুমি ধরো কোনো কিছু ডেলিভার করবে, তো তো তার জন্য তো ধরো তোমাকে পড়তে হবে নিয়মিত, তাই না? নিয়মিত পত্রিকা পড়বে, কোনো একজন লেখক কিভাবে তুলে ধরছে ভাষার বুনন। এবারে দেখো আমি তো আর একদিনে এগুলো তো করিনি, তাই না? বা একদিনেই তো তৈরি করতে পারিনি। এর পেছনের কারণ হচ্ছে যে আমি দীর্ঘদিন মুখস্থ করেছি, প্র্যাকটিস করেছি, কোন একটা লাইন পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে বাহ, খুব ভালো। তো তুমি বলো তো, এটা আমি ধরো তোমাদের আমি দিয়ে দেবো, আমি ধরো টাইপিং ফাইপিং করে মানে চেষ্টা করে আমি ধরো এরকম ভাবে একটা লেখা আমি দিয়ে দেবো, এই সূচনা সব কটা। তুমি কি করবে? তুমি এটা তো মুখস্থ করতে হবে তোমাকে, নাহলে তুমি যদি মুখস্থ না করো তাহলে তো তুমি তো পারবে না। তুমি দেখো আমরা শ্লোকগুলো মুখস্থ করে নিয়ে, আমি ধরো অনেক ধরো কোরআন শরীফের আয়াত আছে যেগুলো আমার ভালো লেগেছে, যে না এগুলো আয়াত ভালো, যে সেগুলো আমি ধরো মুখস্থ করে নিয়েছি, তাদের মানেগুলো মুখস্থ করেছি, আচ্ছা খুব ভালো। যেমন ধরো মানে প্রত্যেকটা মানে আমাদের যেমন কোরআন শরীফে বলে ফার্স্ট যেটা আয়াত সেটা হচ্ছে কুল, মানে পড়ো, মানে পড়তে বলছে, তার মানে কি নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তুমি যত পড়বে, যে পড়ে সেই আর্নিং করে, যারা পড়াশোনা করে তারা বড় লোক হয়, যারা পড়াশোনা করে তাদেরকে ঠকাতে পারে না, যারা পড়াশোনা করে তারা মানে আরো উঁচু জায়গায় যায়, মানে প্রত্যেকটা জায়গাতে। তার মানে তুমি কি করবে? এই জিনিসগুলো মাথাতে গেঁথে নিবে এবং মুখস্থ করে নেবে। পত্রিকা পড়তে গেলে তখন কোন একটা লাইন ভালো হলো, বাহ দারুণ, তো তখন সেটাকে মুখস্থ করে নেবে। বুঝতে পারলে অনুপম আমার কথাটা? মানে মাথায় ব্রেনের ডেটাটা ইনপুট না থাকলে আউটপুটটা হবে না আর কি। হ্যাঁ, আমি ওইটাই ভাবছিলাম স্যার। একদম, মানে তুমি কি বলবে দেখো। এবারে দেখো ব্যাপার হচ্ছে যে আমার কাছে একটা ফরম্যাট রেডি হয়ে আছে, মানে ধরো সাইন্টিফিক ওয়েতে কিভাবে বলা যায় আমি একটা ফরম্যাট রেডি করে রেখে দিয়েছি। এবারে সেটাকে যখন নারী সম্পর্কে বলতে যাবে কিনা, তখন সেটাকে একটা ফরম্যাটে ফেলে দেবো, জাস্ট নারী শব্দটা অ্যাড করে দেবো, সেখানে দু একটা শব্দ এদিক ওদিক করে দেবো, হয়ে গেল। হিস্টোরিক্যাল ওয়েতে নারী সম্পর্কে বলার সময় সেম জিনিসটাই করবো, শুধুমাত্র ওখানে নারীটা যুক্ত করে দিয়ে নারীর রেসপেক্টে কোন বাক্যটা ভালো লাগবে সেটা আমি যুক্ত করে দেবো, তাহলে দেবো হয়ে গেল। তাহলে আমাকে তো বেশি খাটার দরকার নেই, একটা ফরম্যাটকে আমি মুখস্থ করে নিব এবং সেটাকেই আমি বলবো, ভাবো, তাই না? আর কিছুই নেই, এটাই তো না। তুমি বলো তো, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হয়তো যে বিভিন্ন এরা বিভিন্ন রকমের ধর কন্টেন্ট তৈরি করে, কি করে তৈরি করে? কারণ আগে থেকে স্টোর আছে বলে, তাই না? ঠিক তেমনই তোমাকে আগে থেকে স্টোর করতে হবে, স্টোর করে সেটাকেই তুমি ডেলিভার করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে ওই ফরম্যাট গুলো আপনি দিয়ে দেবেন না ওরকম আমাদেরকে? একদম একদম, বাস ফরম্যাট তো তাহলে। দিতেই হবে। ফরম্যাট না দিলে তোমাদের মানে মানে তোমরা ভাববে কি করে, তাই না? তবে আমি তো বললাম তো তোমরা শিখো, এরকম না হয় এই আমি তোমাকে বললাম এই একটা ফরম্যাট দিলাম সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। আমি চাইছি তোমরা শেখো এবং যাই দিক তোমাদের এটা মাথায় থাকবে, আরে যাই দিক উই ডোন্ট কেয়ার অ্যাবাউট, আমরা ঠিক পারবো, আমরা বিন্দাস। বুঝতে পারলে তো? এই জিনিসটা যখন হয়ে যাবে তখন দেখবে মজা লাগবে। আর লেখার তো মজা তো তখনই, তাই না, যখন তুমি ফট করে ভেবে নিলে আচ্ছা সূচনাটা আমি এইভাবে করব। এখনই তোমরা দেখো ভাবতে পারছি না যে কি করবো, তোমাদের সেই সূচনাগুলো কেমনই টাইপের ছিল, তাই না? এখন মনে হচ্ছে বাহ এত সুন্দর। এবার তুমি ধরো ভাবলে, এবার সাইন্টিফিক ওয়েতে দিলাম, এবার তুমি ভাবলে কি বলতো যে আহ একটু দার্শনিকের মতো, সক্রেটিস যেমন দার্শনিক ছিল, তো একটু দার্শনিকের মতো বলবো। তুমি কি করলে? তুমি ভাবলে এরকম ভাবে বললে যে আহ মানব অস্তিত্বের মূল প্রশ্ন ছিল, মানব অস্তিত্বের মূল প্রশ্ন ছিল সব সময় আমরা কে, আমাদের সীমা রেখা বা আমাদের সীমা কোথায়,
আজ আমরা এমন এক সৃষ্টির সামনে যা মানুষের বুদ্ধিকে প্রতিফলিত করে, আবার তাকে অতিক্রম করতেও উদ্যত। এটি শুধু মানে প্রযুক্তি নয়, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানব চিন্তার গভীরে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। যেন মানুষ তারই তৈরি প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলছি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দার্শনিকের ভাবনাকে, দর্শন মানে একটা দর্শন মানে কি, মানে তুমি যেটা দেখছো বা তুমি যেটা উপলব্ধি করছো সমাজ থেকে, সেটা তো দর্শন। সেটাকে আমি কিভাবে বলছি, যে মানব অস্তিত্বের মূল প্রশ্ন ছিল সব সময় যে আমরা কে, আমরা আমাদের সীমারেখা কোথায়, বা আমরা কোথা থেকে এসেছি, এটা দর্শন মানে দার্শনিকরা ভাবে, তাই না? আজ আমরা এমন এক সৃষ্টির সামনে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সৃষ্টি করেছি, তো তাহলে কি আমরা মানে আজ আমরা এমন এক সৃষ্টির সামনে যা মানুষের বুদ্ধিকে প্রতিফলিত করে। এক্স্যাক্টলি, মানে মানুষ যেটা ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেম। তাহলে মানুষের বুদ্ধিকে প্রতিফলিত করে, আবার তাকে অতিক্রম করতে উদ্যত, মানে মানুষ যেগুলো ভাবতে পারে না তার থেকেও বেশি ভেবে নিচ্ছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারে না যে মানে সবই করে দেয় ওই। তোমরা হয়তো জানো যে কোন একটা কান্ট্রি, প্যারাগুয়ে না কোথায় আমি ভুলে গেলাম, তাদের মানে কারাপশন যাতে না হয় দেশে, সেই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মন্ত্রী বানিয়েছে। মানে পৃথিবীর প্রথম আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স মন্ত্রী, এআই মন্ত্রী, এআই মিনিস্টার, যে কি করবে, কারাপশন কে রুখবে। তার মানে কি, মানুষের যে এই যে মানে সীমাবদ্ধতা ছিল সেটাকে কি পার করছে। তাহলে এই যে জিনিসটা অতিক্রম করতে উদ্যত। এবারে কি বলছি দেখো, কত সুন্দরভাবে টানছি, যে এটি শুধু প্রযুক্তি নয়। কি বললাম? এটি শুধু প্রযুক্তি নয়, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানব চিন্তার গভীরে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সবাই দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছে, সবাই ফেসবুকে ব্যানানা নিয়ে শাড়ি পরা মেয়ে সবাই দিচ্ছে, সবাই তোমার কিছু যা ইচ্ছে তাই। কিছুদিন আগে হলুদের মানে আর্টিফিশিয়াল মানে সবাই মানে মোটামুটি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আলোচনার বিষয় জন্ম দিয়েছে, যেন মানুষ তারই তৈরি করা প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে। দেখছো লাইনটা দেখো, মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা, মানুষ হিউম্যানের, মানুষ যেভাবে ভাবে সেরকমই তো না। তাহলে কি বলছে, যে যেন মনে হচ্ছে যে মানুষ তারই তৈরি করা প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছে। চ্যাট জিপিটি 4, 5, তারপরে জেমিনাই জেমিনাই কি উল্টো পাল্টা, মানে যত রকমের আগে বানানো মানে ডেভেলপ করছে না। তাহলে এই যে সূচনাটা, এই সূচনা পড়ে তোমার কি মনে হয় যে একজন পরীক্ষক কেমন, মানে কি ভাবতে পারে, ফার্স্ট ইমপ্রেশনটা কেমন? তোমাকে খাতা দেখতে দিলে তুমি কি করবে বলো? মানিক, বলো। মানিক, শুনতে পাচ্ছ? যাই হোক, অনুপম বলো, কেমন হলো? হ্যাঁ স্যার, এরকম ভাবে যদি লেখা যায় তাহলে তো মানে পরীক্ষক প্রথমটা দেখেই খুশি হয়ে যাবে খুবই। তারপর আর পরের কথাটা আরো আলাদা। তা পরেরটা তো মোটামুটি, ধরুন পরের গুলো মোটামুটি কম বেশি একই রকম হবে, কিন্তু এই ইন্ট্রোডাকশনটা একটা বিশাল গুরুত্বপূর্ণ, অবশ্যই একদমই তাই। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলতো, যে মানে দেখবে যে তুমি ধরো কাউকে দেখছো কিনা, কোন একটা মানুষকে, ধরো তুমি আমাকে দেখছো, বা কাউকে ধরো প্রথম মানে ফার্স্ট যেটা দেখা, ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু লাস্ট পর্যন্ত থাকে। একটা কথা আছে জানো তো, ওই জন্য সবসময় মেনটেন করবে। হ্যাঁ, কেমন মেনটেন করবে, যে ধরো আমি যেমন বলি সবাইকে, যে দেখো ওয়েল ড্রেসড থাকবে, গা থেকে যাতে গন্ধ না বেরোয় সেটা খেয়াল করবে, পরিপাটি থাকবে, চুলগুলো আঁচড়ে রাখবে, দাড়ি গোফ যা কিছু আছে ছেলেদের ক্ষেত্রে সেগুলো মানে ঠিকঠাক ভাবে সাইজ করে রাখবে, উস্কো খুস্কো নয়।
অ্যাকচুয়ালি ফার্স্ট ইমপ্রেশনটাই লাস্ট পর্যন্ত থেকে যায়। ওই জন্য নিজেকে সবসময় ভালো রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। মানে তুমি যেটা সেটা তো করবেই, বরঞ্চ তুমি ভালোভাবে ড্রেসড আপ হয়ে থাকবে। কেমন? ঠিক তেমনই ইন্ট্রোডাকশনটা যদি এইরকম হয়ে যায়, তাহলে পরীক্ষক শেষে ভাববে যে মানে 15-র মধ্যে যদি তোমার 10ও দিব ভাবে কিনা, তাও হবে যে না 12 দিয়ে দিই। বুঝতে পারলে তো? তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা এরকম হবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে এই যে ইন্ট্রোডাকশন গুলো বোঝা গেল কিভাবে করছি। তাহলে এইভাবে দিতে হবে, প্রত্যেকটা টপিকেই এইভাবে তোমরা ইন্ট্রোডাকশন গুলো দেবে। এবারে ইন্ট্রোডাকশন তো হলো, বডিতে তো নর্মালি ধরো তুমি তোমার মতো করে তুলে ধরবে, 100টা শব্দ ধরলাম। এবারে আমরা শিখি যে কনক্লুশন কিভাবে দেব। আচ্ছা, এটারই কনক্লুশন কিভাবে দেওয়া যেতে পারে, কি মনে হচ্ছে? ভাবো একটুখানি, আমি একটু জলপান করি, ঠিক আছে? মানিক আর অনুপম, একটুখানি ভাবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপসংহারটা কিভাবে দেওয়া যেতে পারে। বলো, হয়েছে অনুপম? ভাবছিলাম কমপ্লিট হয় না গো। বলছি তো এক বেশি হবে না, 2-4 লাইন হবে। বলো বলো। বুদ্ধিমত্তার মাধ্যমে মানব সভ্যতার ক্রমবিবর্তন হচ্ছে, তাই কৃত্রিম বুদ্ধিমত্তাও আহ, আমাদের সভ্যতাকে
এগিয়ে নিয়ে যাবে আশা করা যায়। ভবিষ্যৎ প্রজন্মকে আরো অনেক আরো অনেক সহজ এবং ভাষা খুঁজে পাই না স্যার, কি বলবো, মানে ওটা বুঝতে পারছি এটা বলবো, কিন্তু কি বলবো আর খুঁজে পাচ্ছি না ভাষাগুলো, মানে শব্দগুলো আমি বুঝতে পারছি না কি বলবো। ওটা আস্তে আস্তে এরকম। হয়ে যাবে, বুঝতে পারলে তো? হুম। মানে আমি বলতে চাইছি যে মানে কনক্লুশনটা দেবো এমন যে এটা মানে একটা মোরাল টাইপের হবে আর কি জিনিসটা, যে কৃত্রিম হুম। বুদ্ধিমত্তা নিয়ে জিনিস মানে ভালো খারাপ সব নিয়ে হলো, আর শেষ পর্যন্ত আর কি এটা আরো ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি করবে এবং আরো এরকম একটা কিছু একটা হবে হয়তো। একদম। তো দেখো, আমি তোমাদের ইন্ট্রোডাকশনটা দেখালাম চারটে যেভাবে। তাহলে এবার চারটের ইন্ট্রোডাকশন যেভাবে হয়েছে, যে ওয়েতে, তো তুমি তো কনক্লুশনটা সেভাবে টানার চেষ্টা করবে, তাই না? এরকম তো না হয় যে তুমি হয়তো সাইন্টিফিক ওয়েতে শুরু করলে এবং কনক্লুশন টানলে সাহিত্যের ভাষায়, সেভাবে টানবো না নিশ্চয়ই। তো সেভাবে আমরা আবার ধরো কনক্লুশনটা টানবো। ধরো এবার সাহিত্যের ভাষায় যেভাবে শুরু করেছিলাম, ঠিক কনক্লুশনটা ওইভাবেই টানবো। যেমন মানুষের কল্পনার ডানায় ভর করে যেভাবে সাহিত্য জন্ম নেয়, ঠিক সেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ আমাদের জীবনে নতুন গল্পের সূচনা করেছে। কি বললাম? মানুষের কল্পনার ডানায় ভর করে যেভাবে সাহিত্য জন্ম নেই, কল্পনা করেই তো না, যে একটা মানে কবি কল্পনা করছেন বা লেখক কল্পনা করছেন, তারপরে সেটা মানে কল্পনার ডানায় ভর করে তো একটা সাহিত্যে জন্ম দিচ্ছে, তাই না? একটা লেখার জন্ম দিচ্ছে। ঠিক সেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ আমাদের জীবনের নতুন গল্পের সূচনা করছে বা করেছে। এটি কেবল যন্ত্রের শক্তি নয়, বরং সৃজনশীলতার এক অদ্ভুত রূপ। মানুষ কোনো দিনও কল্পনা করতে পারেনি যে, মানে আমরা লাস্ট 2 বছর আগেও কল্পনা করতে পারিনি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম হতে পারে। ভাবতে পারছো? মানে সৃজনশীলতার এক অদ্ভুত রূপ, তাই না? যেখানে মানুষ ও প্রযুক্তি মিলে লিখছে। কি বললাম? দেখো ভাষাগুলো দেখো, যেখানে মানুষ আর প্রযুক্তি মিলে লিখছে নতুন গল্প বা নতুন কাব্য, যা আগামী দিনে হয়ে উঠবে মানব সভ্যতার এক অমর সাহিত্যিক উপাখ্যান। চলবে এরকম। তাহলে এইভাবে মানে লিংক করে দিলাম, লিংক করে দিতে হবে একটার সাথে আরেকটা। তারপরে দেখো, তুমি ভাবলে যে আমি যেভাবে ইতিহাস দিয়ে শুরু করেছিলাম, ঠিক সেই ইতিহাসিক মানে ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি, সেভাবে আমরা করব। কেমন? যে সভ্যতার প্রতিটি বাঁক বদলে নতুন আবিষ্কার মানুষকে এগিয়ে নিয়েছে। হরপ্পা সভ্যতা বলো, পেসো কি বলে মেসোপটেমিয়া সভ্যতা বলো, প্রত্যেকটা সভ্যতা এক একটা। তাহলে সভ্যতার প্রতিটি বাঁক বদলে যখনই সভ্যতা বেঁকে গেছে, নতুন আবিষ্কার মানুষকে এগিয়ে নিয়েছে। ক্লিয়ার? আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ধারাবাহিকতার আর একটি অধ্যায়। লক্ষ্য করো, কোন একটা সভ্যতা পরিবর্তন হয়েছে, তো ওই সভ্যতা নতুন আবিষ্কারের পরেই কিন্তু সেই সভ্যতাটা চেঞ্জ হয়েছে। যেমন আমি বলি, দেখো বেশি দূর যাব না, মোগল আমলে কি ছিল? সেই সময় রাজারা কিসে যুদ্ধ করতো? তরবারি। তারপর তরবারির পরে কি করে এলো, কি এলো? তরবারি পরে এলো সেই বন্দুক টন্দুক, দূর থেকে একদম ফায়ার করছে, তখন আর কাছাকাছি যেতে হচ্ছে না। মানে তরবারি দিয়ে যুদ্ধ করতে গেলে কি করতে হতো? কাছে কাছে আসতো। দেখো কেমন ভাবে সরছে, দেখো। প্রথমে মানুষ হাতাহাতি করতো, মানে গায়ে গায়ে মানে টাচ করতে হবে। তারপরে টেকনোলজি এলো, কি তরবারি আবিষ্কার হলো, গায়ে টাচও করতে হবে না, একদম পুরো দূর থেকে 2 ফিট দূর থেকে একদম মেরে দেবে। ক্লিয়ার? তারপরে আরো টেকনোলজি উন্নতি হলো, কি হলো? বন্দুক আবিষ্কার হলো। সে কি করলো? সে মোটামুটি তোমার একটা বিভিন্ন একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, ঠিক আছে, মোটামুটি ধরো 60 মিটার 70 মিটার দূর থেকে তোমাকে মেরে দেবে। তাহলে কাছাকাছিও যেতে হলো না, 60 মিটার হলো, মানে বন্দুক আবিষ্কার হলো। তারপরে আবিষ্কার হলো, কি হলো?
গোলা বারুদ, কামান, সেই কামানটা কত দূরে যাচ্ছিল? সেই কামানটা যাচ্ছে মোটামুটি ধরো ওই 1 কিলোমিটার দূরে পর্যন্ত যাচ্ছে, বা হয়তো 500 মিটার দূর পর্যন্ত যাচ্ছে। আরো বেড়ে গেল ডিস্টেন্স, দূর থেকে মারছে। তারপরে আবার কি এলো? মিসাইল এলো। মিসাইল এসে কি করলো? ও একদম পুরো 2000 কিলোমিটার 3000 কিলোমিটার দূর পর্যন্ত মারছে। তারপর ফাইটার জেটস এলো, যুদ্ধ বিমান এলো। কি হলো? তারা অন্য কোন দেশে গিয়ে পুরো দেশের রাজধানীতে গিয়ে মেরে আসছে। এখন আবার কি এলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিচ্ছু করতে হয় না, তোমার পুরো সিস্টেমে হ্যাক করে দিচ্ছে। বুঝতে পারছো তোমার কত মানে আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে কি করে চেঞ্জ, এই যে সব মানে ইতিহাসকে টেনে আনছি, কি যে সভ্যতার প্রতিটি বাঁক বদলে নতুন আবিষ্কার মানুষকে এগিয়ে নিয়েছে। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ধারাবাহিকতার আরেকটি অধ্যায়। ওই যে অধ্যায় তোমাকে বললাম, বন্দুক, তরবারি, তারপরে কামান, গোলা বারুদ, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও তাদের আরেকটি অধ্যায়, যা হয়তো একদিন ইতিহাসে প্রযুক্তিগত বিপ্লব হিসেবে চিহ্নিত হবে। স্বাভাবিক, ইন্টারনেট ছিল, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, প্রযুক্তিগত যে একটা বিপ্লব এনেছিল, এটা ইতিহাসের পাতায় আজ থেকে হয়তো 200 বছর পরে বা 100 বছর পরে মানুষ পড়বে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কারের ইতিহাস। তখন ইউপিএসসি তে এসছে, কিভাবে এলো, চ্যাট জিপিটি সম্পর্কে তোমার কি ধারণা? চ্যাট জিপিটি মানে তখন হিস্ট্রি, তো তখন এগুলো 200 বছর পরে, তখন সেগুলো লিখতে হচ্ছে, আজকে আমাদের কাছে রিয়াল, তাই না? তো যেমন আগুন, বিদ্যুৎ বা শিল্প বিপ্লব মানুষকে পরিবর্তন করেছিল, তাই না? আগুন আবিষ্কার হলো, মানুষের জীবনে পরিবর্তন হয়ে গেল। বিদ্যুৎ এলো, মানুষের জীবনে পরিবর্তন হয়ে গেল। শিল্প বিপ্লব হলো, মানুষকে পরিবর্তন হয়েছিল, মানুষের জীবন, তাই না? মানুষকে পরিবর্তন করেছিল। তেমনি এই আবিষ্কারও, কোন আবিষ্কার? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আবিষ্কারও তৈরি করেছে নতুন যুগের দরজা, যেখানে মানুষের সামর্থ্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। বাস্তব তাই, 50 জনের কাজ একজন করছে। কম্পিউটার যখন এসেছিল তখন 1000 জনের কাজ 100 জন করতো, এখন 100 জনের কাজ একজন করছে। বোঝা গেল? দেখো তো উপসংহারটা। অনুপম বলো, কি খবর? হ্যাঁ, অসাধারণ হয়েছে। খুব ভালো লাগলো স্যার শুনে। তাহলে বুঝতে পারছো তো কিভাবে লিঙ্ক করতে হবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। কিন্তু স্যার মানে আমাদের আইটা এখন আসবে না, এটা সেটা নিয়ে ভাবছি আর কি, যে এরকম লিখতে পারলে তো খুবই সুন্দর, মানে ভালো নম্বর, খুব ভালো নম্বর পাওয়া যাবে আর কি। তুমি তো এখন শিখে গেলে, তো তুমি এখন কেন ভাবছো? তোর বন্ধুদেরকে বলো তো যে ওরা এইভাবে ভাবতে, যারা আমার ক্লাস করছে না তারা তো বঞ্চিত, তাই না, এই শিক্ষাটা থেকে। অনুপম, হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা ঠিক। এটা যে মানে ভাবতে পারছি, আপনি এটা কোনো শেখাচ্ছেন, এটা একটা ব্যাপার। মানে এটা ভাববো আমরা, তারপর যতখানি পারবো সেটা আলাদা ব্যাপার। এরকম ভাবে ভাববো, আপনি যেভাবে বললেন আর কি। তাহলে তো তুমি তো শিখে গেলে। এখন এবার কোনো কিছু তুমি শিখে গেলে সেটাকে এবার সান দাও। তুমি যখন বুঝে গেলে, তুমি একটা বলো তো আমাকে অনুপম একটা জিনিস, যে তুমি বুঝে গেলে যে এইভাবে ইন্ট্রোডাকশন করলে, এইভাবে যদি আমি মানে উপসংহার দিই, তাহলে পরীক্ষক পাগল হয়ে যাবে, পরীক্ষক নম্বর দিতে বাধ্য। তুমি দেবে না বলো তো? তুমি কি লিখবে না? তুমি চেষ্টাও করবে না? তুমি মানে এটাকে ধরে রাখবে না? এভাবে উপস্থাপন করার চেষ্টা করবে না? তুমি তো শিখে গেলে। এবার বলো তো আমাকে। না না স্যার, অবশ্যই চেষ্টা তো মানে এরকম করবো, অবশ্যই মানে এরকম ভাবেই চেষ্টা করবো আর কি, সেটা বলছি আর কি। এবার যতখানি পারবো সেটা আর কি। একদম 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 ভুল করবে না। দেখো, শিখে গেলে এটাকে লিখে রাখবে, ঠিক ঠিক আছে, এবং মনে রাখবে যে এইভাবেই করব, অন্যরকম ভাবে যাব না, এর থেকে ভালোই হয় না। তুমি কিচ্ছু না, তুমি দেখো কি করবে। আমি এই যে 4 রকম করে দেখালাম, সূচনা আর উপসংহার, এই এগুলোকে তুমি মুখস্থ করতে পারবে না, এতটা তো ক্ষমতা আছে তোমার মুখস্থ করে। একটা এক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ফরম্যাট মুখস্থ করতে পারবে না, তোমার যেটা সবচেয়ে ভালো লাগবে কিনা তুমি সেটাকে মুখস্থ করে রেখে দেবে, উপসংহার। তাহলে দুটো, কিচ্ছু করবে না, মুখস্থ করবে এবং তুমি ভেবে নিবে যে এটা আমি জীবনে ভুলবো না। এবং তুমি ভাবলে যে আজকে আমি যতবার সম্ভব, ধরলে তুমি বলে যে 50 বার লিখবো, তুমি সূচনাটা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি সূচনাটা একবার প্রথমে মুখস্থ করার চেষ্টা করবে,
মনে ভাবার চেষ্টা করবে, তারপরে 1 নম্বর দেবে, দিয়ে লিখবে। কোথায় কোথায় ছুটলো সেটা তুমি একবার দেখে নিলে যে এটা এখানে ছুটে গেছে, ওটাকে অ্যাড করবে। 2 বার 2 নম্বরের বেলায় লিখবে। 2 নম্বরে আবার হয়তো 5টা জিনিস ছুটবে, 10টা জিনিস ছুটবে, সেটাকে আবার অ্যাড করবে। 3 নম্বর, তোমার 50 বার যেতেই হবে না, 10 নম্বরের বেলায় দেখবে তুমি একদম মুখস্থ হয়ে গেছে এবং ভালোভাবে মাথায় গেঁথে গেছে। তারপরে 4-5 দিন পরে আবার মনে করো, আবার লেখো। তুমি দেখো তুমি বলতে পারবে একদম, মানে মানে কি বলবো, মানে আমি যেভাবে বলছি না সেভাবে তুমি বলতে পারবে। আর এটাই তো দরকার, তাই না? হ্যাঁ স্যার, বলছি এই যে ফরম্যাট গুলো এইগুলো কখন মানে কতদিন পর দেবেন? ওইটা দিলে স্যার অবশ্যই একদম আশা করছি এরকমই পারবো, মানে বডিটা তো নিজেকে নিজে লিখতে পারবো, কিন্তু এই উপসংহার আর ইয়ে ইন্ট্রোডাকশন এই দুটো আমার ক্ষেত্রে আর কি সবচেয়ে বেশি সমস্যা হয় আর কি। হ্যাঁ, এটা 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 ধরো আমি মানে এগুলো হারিয়ে যায়, তো মানে ধরো কোথাও দিলে তো আমি চেষ্টা করব যে তোমার মানে সবকিছু তো দেওয়া যাবে না, তাই না? মানে আমি ওয়েবসাইটে এই সূচনা আর হচ্ছে মানে মানে দেখো আমি দিয়ে দিলাম, সবাই কিন্তু নেবে না এর ফায়দাটা, কিন্তু এই যে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে লিখতে হয় বা কেমন ভাবে বলবে, এই ফায়দাটা তোমরা পেয়ে গেলে এবারে আমি ধরো চেষ্টা করবো যে ওয়েবসাইটে দিয়ে দেওয়ার। ঠিক আছে, এবারে যারা নেওয়ার তারা নেবে, তো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, কেমন? ওকে স্যার। ওয়েবসাইটে মানে কি মানে একবারে সব আপলোড করবেন না, মানে করবেন আর কি, এরকম মানে কোন একবারে জায়গাটা আপলোড পাবো করে দেবো। দেখো ওয়েবসাইটে? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু মানে সূচনা, মানে 4 ধরনের, 4 রকম ভাবে সূচনা এবং উপসংহার। বডিটা তুমি লিখবো না, সবকিছু তো দেওয়া যাবে না, তাই না? না স্যার, আমি বলছি যে মানে ওই যে আপনি একটু খানিকক্ষণ আগে বললেন না যে কমন একটা ফরম্যাট আছে আর কি সবকিছু, নারীকে দিয়ে দিল সেই টেকনোলজি, আমি সেইটা নারীটা শুধু ইয়ে করে দিয়ে মানে ওই কমন ফরম্যাটটা বলছি আর কি, ওইটা কি ওয়েবসাইটে পাওয়া যাবে ওখানটা মানে? না না না, ওই কমন ফরম্যাটটা নয়, মানে এখান থেকেই, মানে কি দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি কি করবে, এই যে আমি তোমাকে কি বললাম, এই যে এখানে ধরো যে লিখেছি না, তুমি এই জিনিসটা তুমি ধরো মানে এটা ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিলে, এখানে তুমি তো লিখতে পারো যে ধরো সভ্যতার প্রতিটি বাঁক বদলে নতুন নতুন আবিষ্কার মানুষকে এগিয়ে নিয়ে গেছে। ধরো এবারে ডেমোক্রেসি নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? তো আজ এই যে ডেমোক্রেসি ব্যাপারটা, আজ এই ডেমোক্রেসির এই যে মানে পরিবর্তন বা ডেমোক্রেসি আসাটা, সেই ধারাবাহিকতার একটা অধ্যায়, মানে এরকম বলতে পারো যে সভ্যতার প্রতিটি বাঁক বদলে নতুন সিস্টেম, ইংরেজি কি জানো, নতুন তোমার সিস্টেম ইংরেজি কি, বাংলা কি গো অনুপম, বাংলা কি প্রযুক্তি, সিস্টেমের? প্রযুক্তি সিস্টেম, স্যার সিস্টেম মানে তো সিস্টেমের বাংলাটা জানি না, প্রযুক্তি তো হবে না এই যে স্যার। পলিটিক্যাল সিস্টেম বলছে না, হুম, তন্ত্র, তন্ত্র বলা যেতে পারে, সভ্য তন্ত্র। ব্যবস্থা। হ্যাঁ, ব্যবস্থা এরকম। তো আমি এইভাবে লিখতে পারি যে দেখো ওইটাকে আমি বলছি, দেখো যে সভ্যতার প্রতিটি বাঁক বদলে নতুন সমাজ ব্যবস্থা মানুষকে এগিয়ে নিয়েছে। আগে কি করেছিলাম, নতুন আবিষ্কার, এবার আবিষ্কারের জায়গায় কি করলাম, সমাজ ব্যবস্থা, সবকিছু একই থাকলো। এবার বলছি আজ এই যে ডেমোক্রেসি, আজ ডেমোক্রেসি সেই ধারাবাহিকতার আরেকটি অধ্যায়, যা হয়তো একদিন ইতিহাসে এই সমাজ ব্যবস্থার যে উত্থান হিসেবে, সমাজ ব্যবস্থার উত্থান হিসেবে চিহ্নিত হবে, কেমন? যেমন রাজতন্ত্র, প্রজাতন্ত্র, খিলাফততন্ত্র মানুষকে বা মানুষের জীবনে পরিবর্তন করেছিল, তেমনি এই ডেমোক্রেসি বা নাগরিক যে তন্ত্র তৈরি করেছে নতুন যুগের এক দরজা, যেখানে মানুষের যে অধিকার সেটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেখো তো, যদি ডেমোক্রেসি নিয়ে কোনো লেখা আছে তাহলে এটা তুমি লিখতে পারো না? সেম জিনিস তো, খালি চেঞ্জ করে দিয়েছি অনুপম।
আর ওরকম ধরনেরই বলছিলাম যে মানে মোটামুটি যাই আসুক না কেন, আমি এই কমন কিছু মানে ধরুন আমি বলছি সামাজিক কিছু বিষয় দিল, তার একটা মোটামুটি কমন একটা ইয়ে থাকবে আর কি, ইন্ট্রোডাকশন বা কনক্লুশন। তারপর ল্যাঙ্গুয়েজ গুলো একটু আধটু এদিক ওদিক চেঞ্জ করে সেটা লেখা যাবে আলাদা করে, অসুবিধা নেই। কিন্তু ওরকম যদি হয় স্যার খুব ভালো হয় আর কি, ওইটা বলতে চাইছি। ওইভাবে নয়, ওইভাবে করতে যেও না। ঠিক আছে, মানে ওইভাবে মানে নিজে ফেঁসে যাবে। হ্যাঁ, তুমি মানে একটুখানি বুদ্ধিকে খাটাও এবং মানে শেখার চেষ্টা করো। ঠিক আছে, কেমন? ঠিক আছে, দেখবে যে হয়ে যাবে, চিন্তা একদম করবে না। মানে এখন তো শুরু হলো, তাই না? এবারে দেখো, তুমি এবার ভাবলে যে স্যার এবার বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে উপসংহার দেবো, সেখানে কেমন হবে সেটার, যে যন্ত্র যখন মানুষের মতো বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে শেখে, কি লিখলাম? যন্ত্র যখন মানুষের মতো বিশ্লেষণ ও মানে বিশ্লেষণ ও চিন্তা করতে শেখে, তখন তা বিজ্ঞানের এক মহৎ জয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই জয়কে বাস্তবে রূপ দিয়েছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প কিংবা মহাকাশ, সবখানেই বা সব জায়গাতেই এর প্রভাব বিস্তার করেছে। বাস্তব তাই, মানে উপসংহার টানছো। হ্যাঁ, বিজ্ঞান কেবল মানুষের হাতিয়ার নয়, বরং তার ভবিষ্যৎ গড়ার সৃজনশীল সহযাত্রী। সিম্পল, বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে হয়ে গেল। এবার তুমি ভাবলে যে এই যে আমরা ধরো ফিলোসফিক্যাল ওয়েতে চালাচ্ছিলাম, ফিলোসফিক্যাল ওয়েতে, তো চলো দার্শনিকের দৃষ্টিভঙ্গিতে কিভাবে আমরা উপসংহার টানবো। কি বলতে পারি যে মানুষ সবসময় প্রশ্ন করেছে আমরা কে, আমাদের সীমা কোথায়, এইসব লিখেছি, তাই না? এবার দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রশ্নকে আরো গভীর করেছে। কি লিখলাম? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রশ্নটাকে আরো গভীর করেছে। এটি কেবল প্রযুক্তি নয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল প্রযুক্তি নয়, বরং মানুষের সৃষ্ট প্রতিচ্ছবি, যা আবার তাকে প্রশ্ন করেছে নৈতিকতা, দায়িত্ব ও অস্তিত্বের অর্থ নিয়ে। ক্লিয়ার? কেন তার চূড়ান্ত অনুসন্ধান থেকে যাবে নিজেকে বোঝার মধ্যেই। মানুষ মানে এরকম মানে হয়, মানে এরকম ভাবে লিখতে পারো, হয়তো এটাই প্রমাণ করে যে মানুষ যতই মানে মানুষ যত দূরেই থেকে মানে থাক না কেন, তার চূড়ান্ত অনুসন্ধান থেকে যাবে নিজেকে বোঝার মধ্যেই। মানে দার্শনিকের দৃষ্টিভঙ্গিতে এটা ধরো তোমাদের একটু টাফ মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইলাম আশা করছি বোঝাতে পেরেছো, মানে বুঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে তোমরা মানে এইভাবে ভাববে, এইভাবে উপসংহারগুলো লিখবে। ঠিক আছে, এবারে আমি তোমাদের কাজ দেব, সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে একটা কম্পোজিশন লিখতে দেবো। ঠিক আছে, সেই কম্পোজিশনটা তোমরা চেষ্টা করো লেখার এবং সাবমিট করো। আমি জেনুইনলি দেখতে চাই কেমন লিখেছো তোমরা। ক্লিয়ার? বেশ, তাহলে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? আর যদি থাকে তাহলে বলতে পারো। স্যার বলছি কম্পোজিশনটা যেটা দেবেন ওইটা মানে আমরা লিখে পিডিএফ করে মানে হোয়াটসঅ্যাপে ইয়ে করতে বলছেন, তাই তো? এখানটা দিতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। গ্রুপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, চেষ্টা করবো স্যার অবশ্যই। মানিক, কোনো প্রশ্ন আছে? দেখো তোমরা লিখবে, ঠিক আছে, মানে নির্দ্বিধায় লিখবে, লেখার সময় নির্লজ্জের মতো লিখবে। আমি তোমাদের কিচ্ছু বলবো না, তোমাদের ভুলের জায়গাগুলো ধরিয়ে দেব। ঠিক আছে, যদি লিখ
লিখতে পারো একবার, ভুলটাকেও যদি লিখতে পারো সাহসিকতার সাথে, তাহলে দেখবে যে তুমি মানে করে নিয়েছো, উতরে গেছো। ভুলটাকেও সাহসিকতার সাথে লেখো, তারপরে কলমের কালি এমনি বেরোবে, বুঝতে পারলে? আর একদম পারবে, তোমরা পারবে, আমার বিশ্বাস। এই যে অনুপম, বলো তো যে আগের থেকে একটুখানি কনফিডেন্স লাগছে তো, নাকি না লাগছে না? হ্যাঁ অবশ্যই স্যার, আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে পারবো লিখতে, মানে এটা সাহস লাগছে কি যে হ্যাঁ আমিও পারবো লিখতে? আহ, স্যার মানে লেখা লিখতে পারবো বলে মনে হচ্ছে। এবারে বিষয়টা যে সেই বিষয়টা ওই যে জানি তো আমি, মানে আপনার মতন করে লেখার চেষ্টা করবো। একবারে যদি না জানি তখন হয়তো নাও পারতে পারি।